এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাউনের চারটা স্তর। ওকে ওকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? এর আগের ক্লাসে আমরা ভয়েসটার স্ট্রাকচার সম্পর্কে জেনেছিলাম, তাই না? তবে ইম্পারেটিভ আর ইন্টারোগেটিভ কিন্তু আমরা ফুললি দেখি নাই। ওটা আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে মূলত বোঝায় আদেশ, নিষেধ, অনুরোধ এগুলো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যেমন ডু দিস ওয়ার্ক। তাহলে এরকম ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় আমরা কি করব? এই স্ট্রাকচারটা ফলো করব। শুরুতে হবে লেট, এরপরে হবে অবজেক্ট, এরপরে হবে হচ্ছে বি, এরপরে ভি3, এরপরে বাই মি। আচ্ছা, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ করব সবসময় লেট দিয়ে। তাহলে শুরুতে কি হয়ে যাবে? শুরুতে লেট চলে আসবে। তাহলে লেট, এখানে অবজেক্ট কোনটা? ডু দিস ওয়ার্ক, দিস ওয়ার্ক, তাহলে এটা সামনে চলে আসবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এরপরে আমরা দেখলাম স্ট্রাকচার অনুযায়ী আমাদের আছে বি, তাহলে দিয়ে দেই বি, লেট দ্য ওয়ার্ক বি। এরপরে ভার্বটার ভি3 হবে, এখানে ভার্ব কি? ডু, তাহলে ডু এর ভি3 ডান। লেট দিস ওয়ার্ক বি ডান বাই ইউ, অথবা বাই ইউ বা বাই মি, এটা আসলে লিখি না আমরা। কেন? ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত যখন কাউকে আদেশ দেওয়া হয়, ধরে নেওয়া হয় আমাকে আদেশটা দেওয়া হচ্ছে বা তোমাকে আদেশটা দেওয়া হচ্ছে। তাহলে শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো। তার মানে কি? দরজাটা তোমার দ্বারা বন্ধ করা হবে। তাহলে লেট দ্য ডোর বি শাট বাই ইউ, তাহলে ওই বাই ইউ মানে তোমার দ্বারাই তো কাজটা করা হচ্ছে, এই জন্য আমরা বাই ইউটা সাধারণত প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে লিখি না, ওইটা উজ্জ থাকে। কি থাকে? উজ্জ থাকে। তাহলে এতটুকু আমরা বাদ দিলাম। তাহলে লেট দিস ওয়ার্ক বি ডান। যেমন আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যেমন শাট দ্য ডোর, সেম ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি করব? ফার্স্টে আমরা লেট আনবো, তাই না? এরপর আমরা অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, লেট দ্য ডোর। এরপর আমরা কি আনবো? বি আনবো। এরপর আমরা একটা ভি3 আনবো, তাহলে শাট এর ভি3 কি? শাট। লেট দ্য ডোর বি শাট। হ্যাঁ, এতটুকু লিখলেই হবে। কিন্তু যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়, আদেশ করা হয় কাকে? আমরা ধরে নিই আমাকেই আদেশটা করা হচ্ছে, এই জন্য আমরা বাই ইউ এতটুকু লিখবো না, এতটুকু এখানে উজ্জ আছে। আচ্ছা, এখন সাধারণত সব ইম্পারেটিভ সেন্টেন্স এভাবেই আমরা করে থাকি। যদি এখানে অবজেক্টটা দিস ওয়ার্ক বা দ্য ডোর এরকম না থেকে যদি এইভাবে থাকে, যেমন অবে ইয়োর টিচার, তারপরে হচ্ছে কিপ ইয়োর ওয়ার্ড, এরকম যদি থাকে, অর্থাৎ তোমার কোনো একটা কিছু দিয়ে যদি উদাহরণ দেওয়া হয়, তখন চাইলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা শুড বি দিয়ে করতে পারি। যেমন কিপ ইয়োর ওয়ার্ড, আরেকটা হচ্ছে গিয়ে অবে ইয়োর টিচার। আচ্ছা, যখন এরকম থাকবে তখন আমরা করব কি? আমরা শুড বি দিয়ে করব। তাহলে ইয়োর ওয়ার্ড শুড বি কেপ্ট, ইয়োর ওয়ার্ড এটা সামনে চলে আসবে, তাহলে ইয়োর ওয়ার্ড শুড বি কেপ্ট। তাহলে এবার এটা বলো কি হবে? সেম ভাবে এটা হবে ইয়োর টিচার শুড বি, ইয়োর টিচার শুড বি অবেড, তাহলে এটা সামনে চলে আসবে, your teacher should be V3 obeyed। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স গুলো সাধারণত আমরা লেট দিয়ে এবং এভাবে করে থাকি, শুড বি দিয়ে অথবা হচ্ছে গিয়ে লেট এরপরে অবজেক্ট এরপরে বি এনে। এছাড়া যদি এরকম থাকে তাহলে কি হবে? আচ্ছা, যদি এরকম থাকে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, প্রিপেয়ার ফর দ্য ওস্ট, টেল হিম টু গো, গো দেয়ার, তাহলে আমরা প্যাসিভ ভয়েসটা কিভাবে করব সেটা তোমরা কমেন্টে লিখে জানায় দাও, দেখা যাক কার কার হয়। আচ্ছা, যদি শুরুতে প্লিজ থাকে, ঠিক আছে, যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে প্লিজ থাকে, যেমন প্লিজ ব্রিং মি ওয়াটার, তখন যদি প্লিজ থাকবে সেক্ষেত্রে আমরা প্লিজটাকে ভয়েস করব। তখন হবে ইউ আর রিকোয়েস্টেড টু,
ইউ আর রিকোয়েস্টেড টু ব্রিং দ্য ওয়াটার, বাকি টু। অর্থাৎ এখানে টু দেওয়ার পরে আমরা ভার্বের যে বেস ফর্ম অর্থাৎ কোশ্চেনে যেটা আছে সেটা বসাই দিব এবং বাকিটা লিখে দিব, আমাদের আর কোনো টেনশনের কোনো কারণ নেই। যেমন আরেকটা যদি এরকম থাকে, এটা 1 নাম্বার, 2 নাম্বার যদি সেম ভাবে থাকে, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। আচ্ছা, এমনিতে নর্মালি ক্লোজ দ্য উইন্ডো থাকলে আমরা করতাম কি, লেট দ্য উইন্ডো বি ক্লোজড, লেট আগে আনতাম, অবজেক্টটাকে আগে আনতাম, বি লাগাইতাম, ক্লোজের ভি3 ক্লোজড করে দিতাম, বাই ইউ উজ্জ্বল ওটা দিতাম না। কিন্তু যখন এখানে প্লিজ আছে তাহলে আমরা জানি প্লিজ থাকলে কি হয়, প্লিজ থাকলে হয় ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, দেখো এটাও কিন্তু ভয়েস, এই যে ভি3 রিকোয়েস্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিকোয়েস্টেড, আর এর আগে একটা অ্যামিজার চলে আসছে তাই না, ইউ আর রিকোয়েস্টেড টু, এরপরে বাকিটা ক্লোজ দ্য উইন্ডো সেম থাকবে। এর মানে কোন একটা সেন্টেন্স সেটা প্যাসিভ ভয়েসে আছে কিনা সেটা বোঝার একটাই উপায়, কি কি উপায়, না একটা না অনেকগুলো উপায় আছে। সেটা বোঝার উপায়গুলো হচ্ছে যে সেখানে একটা বি ভার্ব থাকবে, যেমন ধরো এম, ইজ, আর এগুলোর পরে ভার্বের সাথে আমরা জানি আইএনজি বসে, কিন্তু যখন এগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি না থেকে কি থাকবে, ভি3 থাকবে, তার মানে সেটা একটা প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে নাই। আচ্ছা, যখন আবার আমরা দেখব যে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড এসবের পরে ভি3 আছে, কিন্তু এই ভি3 এর আগে একটা কি আছে, বিন আছে। এইসবের পরে যখনই আমরা দেখবো একটা বিন আছে এবং এরপরে ভি3, দেখো প্যাসিভ ভয়েস চেনার উপায় হচ্ছে ভি3 থাকবে, সেই ভি3 এর আগে যদি অ্যামিজার থাকে প্যাসিভ ভয়েসে আছে, সেই ভি3 এর আগে যদি বিন থাকে তাহলে প্যাসিভ ভয়েসে আছে, সেই ভি3 এর আগে যদি বিন থাকে তাহলেও প্যাসিভ ভয়েসে আছে। এগুলো আমরা পার্ট 1-এ আলোচনা করছি অলরেডি, তাই এই ক্লাসে আর এগুলো দেখবো না। আমরা চলে যাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে। যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পাবো তখন কিভাবে করবো। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা পাবো ডিড ইউ সি দ্য ম্যান, এসব ক্ষেত্রে কিন্তু WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন শুরু হয় নাই। যাই হোক না কেন, আমরা যেরকমই সেন্টেন্স পাই না কেন ইন্টারোগেটিভ, আমরা 3টা স্টেপ ফলো করব। শুরুর দিকে 3টা স্টেপ ফলো করে আমাদের প্যাসিভ ভয়েস করাটা ইজি হয়ে যাবে, পরে আমরা অটোমেটিক বুঝতে পারবো কিভাবে অ্যান্সারটা হবে এক লাইনে। আচ্ছা, আমাদের প্রথম স্টেপটা হচ্ছে যে কোশ্চেনটা করা হবে সেটার অ্যান্সার আমরা লিখে ফেলবো, ঠিক আছে? তাহলে ডিড ইউ সি দ্য ম্যান, ধরো এটার অ্যান্সারটা আমরা লিখে ফেলি, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, ডিড আছে, তাহলে আমরা লিখে দিলাম ইউ স দ্য ম্যান, কোশ্চেনের অ্যান্সারটা আমরা লিখে দিলাম যে হ্যাঁ ইউ স দ্য ম্যান। এখন এটাকে আমরা প্যাসিভ করব, আমাদের প্রথম কাজ শেষ, অ্যান্সার লিখে ফেলছি, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে এনে ফেলছি। এরপরে আমরা ওইটাকে প্যাসিভ করব, তাহলে এটাকে যদি প্যাসিভ করি আমরা জানি প্যাসিভে আমরা অবজেক্টটাকে সামনে নিয়ে আসি। এরপরে আমরা যখন দেখলাম পাস্ট ইনডেফিনিটে আছে আমরা দিয়ে দিলাম ওয়াজ, এরপরে ভি3, এরপরে বাই, এরপরে অবজেক্ট, দ্য ম্যান ওয়াজ সিন বাই ইউ। তাহলে আমাদের সেকেন্ড কাজ শেষ, আমাদের এটাকে প্যাসিভ করা শেষ। এখন আমরা কি করব, এটাকে যেটাকে প্যাসিভ করছি সেটাকে কোশ্চেনে নিয়ে যাব। তাহলে যদি আমরা এই লাইনটাকে কোশ্চেনে নিয়ে যাই, অর্থাৎ এটাকে প্রশ্নবোধক বাক্যে নিয়ে আসি, তাহলে আমাদের কোনটাকে সামনে নিয়ে আসবো, অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো। ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ, ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ, তোমার দ্বারা কি মানুষটিকে দেখা হয়েছে, অনেকটা এরকমই আর কি বোঝায়। তাহলে যেটা আমরা পাইলাম 3টা স্টেপ ফলো করার পরে অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি যে 3টা স্টেপ ফলো করে আমরা ইন্টারোগেটিভের অ্যান্সারটা নিয়ে আসতে পারতেছি কিনা। আচ্ছা, তাহলে এটা যদি আমরা এটাকে অ্যাসার্টিভে নিয়ে আসি বা এটার অ্যান্সারটা লিখি, তাহলে আমরা এভাবে লিখবো হি হ্যাজ ডান ইট। সুন্দর মতো এটা এখানে চলে আসলো, এটা এখানে চলে আসলো, এটা এখানে চলে আসলো। এটাকে যদি আমরা এখন প্যাসিভ করি তাহলে আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে বিন হয়, যেটা আমরা আগের ভিডিওতে দেখছি। আচ্ছা, তাহলে অবজেক্টটাকে সামনে নিয়ে আসলাম, ইট হ্যাজ বিন ডান বাই হিম। এখন এটাকে যদি আমরা কোশ্চেনে নিয়ে আসি, আমাদের কিন্তু প্রথম স্টেপ আমরা ফলো করলাম, এটার অ্যান্সার লিখছি মানে অ্যাসার্টিভে আনছি, এরপরে ওটাকে প্যাসিভ করছি, এটাকে আমরা প্যাসিভ করছি, এরপর প্যাসিভটাকে আমরা কোশ্চেন বোধকে নিয়ে আসবো। তাই এটাকে যদি আমরা কোশ্চেন বোধকে নিয়ে আসি তাহলে এটাকে আমরা সামনে নিয়ে আসবো, হ্যাজ ইট বিন, বাকিটা সেম হবে পুরোটা, আমাদের আর কোনো টেনশনের কিছু নাই।
আমরা জাস্ট এটাকে কোশ্চেনে নিয়ে আসবো। এই অক্সিলারি ভার্ব যেগুলো থাকবে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, ওগুলোকে আমরা সামনে নিয়ে আসবো। হ্যাজ ইট বিন ডান বাই হিম, এটাই হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে দিছিল সেটার অ্যান্সার। এটার অ্যান্সার এটা। আর যদি একবারে আমরা বুঝতে চাই তাহলে আমরা অনেকটা দেখব যে এখানে কি আছে, হ্যাজ আছে। তার মানে এসব ক্ষেত্রে আমাদেরকে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের সবসময় কি থাকে, হ্যাজই থাকে, আর এরপর একটা বিন হয়ে যায়, তাহলে এটাকে আমরা সামনে বসাই দিব, অবজেক্টটাকে সামনে নিয়ে আসব। হ্যাজ থাকলে বিন হয়, বিন বসাই দিব, এরপরে V3 হয়, বাই হয়, সাবজেক্ট হয়, একদম রুল অনুযায়ী চলতে থাকবে, কোনো সমস্যাই নেই। আচ্ছা, এখন যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস করতে বলে এবং WH দিয়ে থাকে, তখন আমরা সেম ভাবে WH ওয়ার্ডটাকে হোয়াট, হাউ, এটাকে আমরা এভাবেই রাখবো। আমরা বাকি সেন্টেন্সটার দিকে ফোকাস করব। ডিড ইউ ওয়ান্ট, তার মানে এটা পাস্টে আছে, আর যেহেতু পাস্টে আছে এটাকে আমরা একটু সুন্দর করে এটার অ্যান্সারটা লিখে ফেলি। ডিড ইউ ওয়ান্ট মানে ইউ ওয়ান্টেড, এটাকে অ্যাসার্টিভ করে ফেলি। তো এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে আমরা পাই ইউ ওয়ান্টেড। কেন ওয়ান্টেড দিলাম, ডিড আছে তাই না, পাস্টে আছে, ইউ ওয়ান্টেড। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা কোশ্চেন করতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো, সামনে অক্সিলারি ভার্ব চলে আসবে, এভাবে তো কোশ্চেন করে। ওয়াজ ওয়ান্টেড বাই ইউ, তোমার দ্বারা চাওয়া হয়েছে, তাই না। ইউ ওয়ান্টেড, এটাকে যদি আমরা কোশ্চেন করি, ওয়াজ ওয়ান্টেড বাই ইউ। আচ্ছা, তাহলে হোয়াট ছিল না, সামনে আমরা হোয়াটটাকে রেখে দেব, তাহলে এটাই আমাদের অ্যান্সার। হোয়াট ওয়াজ ওয়ান্টেড বাই ইউ। যদি এখানে থাকতো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে আমরা কি করতাম, ইউ ওয়ান্ট অ্যান্সার, এরপর আমরা করতাম হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, তাই না। আচ্ছা, এখন আমরা যদি এটাকে করতে চাই তাহলে হু গেভ ইউ আইসক্রিম, তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে সামওয়ান গেভ ইউ আইসক্রিম। তাহলে ইউ ওয়ার গিভেন আইসক্রিম বাই সামওয়ান, সেটা আমরা লিখলাম না। তাহলে এই হুম, সেটাকে যে আমরা লিখলাম না, তাহলে আমাদেরকে সামনে লিখতে হবে না, কার দ্বারা তোমাকে আইসক্রিম দেওয়া হয়েছে। তাহলে এই হুম হয়ে যাবে বাই হুম, মানে কার দ্বারা তুমি আইসক্রিম প্রাপ্ত হয়েছে, মানে জিনিসটা অনেকটা এরকম বোঝায়, বাই হুম ইউ আর গিভেন আইসক্রিম। কিন্তু কিন্তু আমরা কি এটাকে কোশ্চেন বোধকে নিয়ে গেছিলাম, নিয়ে কিন্তু যাইনি, আমরা জাস্ট অ্যান্সার লিখে ওটার প্যাসিভ লিখে ফেলছি, তাই না। যদি আমরা এটাকে কোশ্চেন বোধকে নিয়ে যেতাম তখন ইউ আর গিভেন আইসক্রিম, তাহলে ওয়ার ইউ গিভেন আইসক্রিম, তখন আমরা ওয়ারটাকে সামনে নিয়ে যেতাম, তাহলে ওয়ারটা সামনে চলে আসবে। তাহলে এটাও আমরা এই তিনটা স্টেপ ফলো করে করলেও আমাদের জন্য ইজি হয়ে যায়। হু গেভ ইউ আইসক্রিম, তাহলে এটা যদি আমরা অ্যান্সারটা লিখি বা একটু সুন্দর করে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি, তাহলে লিখতে পারি সামওয়ান গেভ ইউ আইসক্রিম। এখন সামওয়ান গেভ ইউ আইসক্রিমকে যদি আমরা প্যাসিভ করি তাহলে হয় ইউ আর গিভেন আইসক্রিম, ইউ আর গিভেন আইসক্রিম। এটাকে যদি আমরা কোশ্চেনে নিয়ে যাই তাহলে হবে ওয়ার ইউ গিভেন আইসক্রিম, আর ওয়ার ইউ গিভেন আইসক্রিম, কার দ্বারা তোমাকে আইসক্রিম দেওয়া হয়েছে, বাই হুম। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মোটামুটি আমরা দেখে ফেললাম কিভাবে আমরা অ্যান্সার করব। এছাড়াও কিছু কিছু ভয়েসের ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকের ভুল হইতে পারে, বা আমাদের পরীক্ষার কোশ্চেনে সাধারণত এই টাইপের বা এই কয়েকটা টাইপের ভয়েস আমরা পেয়ে থাকি, একটা না একটা পাবোই এখান থেকে। তো এগুলো যাতে আমাদের ভুল না হয় আর এগুলো আমরা কিভাবে অ্যান্সার করবো, কি জিনিস খেয়াল রাখবো, সেগুলো একটু দেখে ফেলি। প্রথম টাইপ 1 বললাম এটাকে, যে ইন্ট্রানজিটিভ ভার্ব যখন গ্রুপ ভার্ব হিসেবে কাজ করবে, সেই ক্ষেত্রে আসলে আমরা এত জটিল করে না বুঝে আমরা সহজ করে বুঝি যে লাভ অ্যাট, তাই না। এই যে লাভ এর পরে প্রিপোজিশনটা ইউজ করছে, লাভ অ্যাট, লিসেন টু, এগুলাকে আমরা ভাঙবো না, অর্থাৎ এটাকে আমরা এইভাবেই রেখে দেবো যেভাবে কোশ্চেনে আছে। যেমন এটাকে আমরা অ্যান্সার করবো, আমরা প্রথমে অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, তাই না। তাহলে উই শুডেন্ট লাভ অ্যাট আ লেম ম্যান, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে আ লেম ম্যান, আ লেম ম্যান, এটাকে আমরা সামনে নিয়ে আসলাম, আ লেম ম্যান। আচ্ছা, এরপরে আমরা এর আগে ক্লাসে দেখছিলাম শুড মাস্ট, এগুলো থাকলে কি হয়, ওইটা হয়, এরপরে বি হয়ে যায়, তাহলে শুডেন্ট বি, আ লেম ম্যান শুডেন্ট বি লাভ, যেহেতু বি আছে লাভের V3 হবে, তাহলে কি হবে, লাভড। এই যে অ্যাট আছে না, এই অ্যাটটা থেকে যাবে, অর্থাৎ আমরা এই অ্যাটটাকে বাদ দিয়ে দেবো না, এটা থাকবে, শুডন্ট বি লাভড অ্যাট, এরপরে কি সাবজেক্ট হবে না বাই এর পরে, বাই
আস। ঠিক তেমনি ভাবে এটা হবে আওয়ার টিচার্স মাস্ট আছে না, তাহলে মাস্ট থাকলে কি হয়, মাস্ট বি। লিসেন থাকলে ওটার V3 কি হয়, লিসেন। আওয়ার টিচার্স মাস্ট বি লিসেন্ড, এই টুটা আছে না, এটাকে আমরা বাদ দিব না, এটাকে আমরা রেখে দেব, মাস্ট বি লিসেন টু। এরপরে হবে বাই আস, অর্থাৎ অবজেক্ট, এরপরে হচ্ছে গিয়ে যেটা ছিল আমাদের সেটা, এবং ওইটার সাথে যদি হ্যাভেস থাকলে বিন হয়, আইএনজি থাকলে বিং হয়, ওরকম অনুযায়ী আমরা স্ট্রাকচারটাকে সাজিয়ে V3 দিব, এবং এখানে যে টু ছিল, এখানে যে অ্যাড ছিল, সেটাকে আমরা কিন্তু রেখে দিব, বাদ দিব না। এরপরে বাই আস, আমাদের দ্বারা, অর্থাৎ স্ট্রাকচার যেরকম ছিল সেরকমই হবে। টাইপ 1 গেল, এরপর আমরা দেখি টাইপ 2 কিরকম হইতে পারে। আচ্ছা, তো টাইপ 2 তে আমরা দেখতে পাচ্ছি দুইটা সেন্টেন্স, তাই না? একটা, মিস্টার দাস টিচার্স আস ইংলিশ, দে হ্যান্ডেড হিম এ গান। এখানে কিন্তু আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো দুইটা অবজেক্ট, একটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট আর একটা হচ্ছে রিটেইনড অবজেক্ট। আচ্ছা, এত ডিপে না যায় আমরা একটু সুন্দর মতো যদি দেখি, অনেক সময় কনফিউশন হয় যে আমরা কি এই অবজেক্টটাকে আগে নিয়ে আসবো, উই আর টট, নাকি ইংলিশটাকে আগে নিয়ে আসবো, ইংলিশ ইজ টট আস বাই মিস্টার দাস। তো এইসব ক্ষেত্রে দুইটাকে সামনে নিয়ে এসে করলেও হবে, তবে এই অবজেক্টটা আর এই অবজেক্টগুলোকে সামনে নিয়ে এসে করলে একটু ইজি হয় আমাদের জন্য। যেমন আমরা যদি আজকে সামনে নিয়ে আসি, তাহলে আজ সামনে আসলে কি হয়ে যায়, উই। যেহেতু এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে কি হবে, উই আর এটার V3 টট, উই আর টট ইংলিশ। দেখো, মিনিং অনুযায়ী আমাদেরকে শেখানো হয় বা আমরা শিখি ইংলিশ কার দ্বারা, বাই মিস্টার দাস। সেম ভাবে আমরা যদি এটাকে অবজেক্ট হিসেবে ঠিক করে সামনে নিয়ে আসি, তাহলে হিম হয়ে যাবে হি। যেহেতু এটা একটা পাস্ট, তাহলে হয়ে যাবে হি ওয়াজ। এটার V3 কি, হ্যান্ডেড। হি ওয়াজ হ্যান্ডেড, কি হ্যান্ডেড মানে তার হাতে কি দেওয়া হয়েছে, গান। হি ওয়াজ হ্যান্ডেড আ গান, কার দ্বারা, তার দ্বারা, তাদের দ্বারা, বাই দেম। তাহলে হি ওয়াজ হ্যান্ডেড আ গান বাই দেম, যদি আমরা এটাকে অবজেক্ট করি তাহলে আমরা এরকম করে লিখে ফেলবো। আবার কেউ যদি এইটাকে অবজেক্ট ধরে করে, যেমন কি হবে, ইংলিশ সামনে চলে আসবে, ইজ টট আস বাই মিস্টার দাস। আবার এখানে যদি আমরা এটাকে অবজেক্ট ধরে করি, তখন এটা সামনে চলে আসবে, এ গান ওয়াজ, যেহেতু এটা পাস্টে আছে, হ্যান্ডেড। কারণ আমাদেরকে একটু মিনিং বুঝে করতে হবে যে এ গান ওয়াজ হ্যান্ডেড, তাই না? একটা বন্দুক হাতে ধরে দেওয়া হয়েছে, কার, আ গান ওয়াজ হ্যান্ডেড টু হিম বাই দেম। এই জন্য আমি বলি যে পার্সোনাল যে অবজেক্ট, অর্থাৎ আজ, হিম, এই টাইপের যে অবজেক্টটা যেটা শুরুতে পাচ্ছি আমরা, সেটা দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের জন্য একটু ইজি হয়, তবে দুইটা দিয়ে করলেই কারেক্ট। আচ্ছা, এই দুইটা সেন্টেন্স আমরা যদি একটু লক্ষ্য করি, আই স হিম গো টু দ্য গার্ডেন, মনে হচ্ছে না এই জায়গায় কিছু একটা উজ্জ আছে বা অমিট আছে, কি, আই স হিম টু, এটা কিন্তু এখানে নাই, তাই না? ঠিক তেমনি ভাবে রুনা মেড আস লাভ, এখানেও কিন্তু টুটা দেওয়া নাই। আচ্ছা, এইসব ক্ষেত্রে আমরা যখন ভয়েস করতে যাব, তখন আমাদেরকে এই টুটা অ্যান্সারে কিন্তু ঠিকই দিতে হবে। যেমন আই স হিম গো টু দ্য গার্ডেন, তাহলে আই স হিম এটাকে আমরা ভয়েস করব। রুনা মেড আস লাভ, এটাকে আমরা ভয়েস করব। ভয়েস করার সময় হিমটা সামনে চলে আসলে কি হবে, হি। পাস্টে আছে, হি ওয়াজ। স এর V3 কি, হি ওয়াজ সিন। আচ্ছা, হি ওয়াজ সিন, এরপরে কিন্তু এই টুটা ছিল না এখানে, তাই না? ছিল গো টু দ্য গার্ডেন, তাহলে তাকে কি করতে দেখা গেছে, বাগানে যেতে দেখা গেছে। তাহলে হি ওয়াজ সিন গো টু দ্য গার্ডেন দিয়ে দিব না, হি ওয়াজ সিন টু গো টু দ্য গার্ডেন বাই মি। এই যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, বাই এর পরে চলে যাবে এটা লাস্টে। রুনা মেড আস লাভ, তাহলে এই জায়গাটাতে আমরা যদি আজকে সামনে নিয়ে আসি তাহলে হবে উই, তাহলে উই মেড আছে, উই ওয়ার মেড, উই ওয়ার মেড টু লাভ, উই ওয়ার মেড টু লাভ বাই রুনা।
আচ্ছা, টাইপ 4 আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম যে ভয়েস তিন প্রকার, অ্যাক্টিভ, প্যাসিভ আর কোয়েসাই প্যাসিভ ভয়েস। তো কোয়েসাই প্যাসিভ ভয়েস বলতে বোঝানোটা এরকম, অ্যাকচুয়ালি গঠনরীতি অনুযায়ী এটা অ্যাক্টিভ ভয়েস, হানি, টেস্ট, সুইট, কিন্তু অর্থগত দিক থেকে বিবেচনা করলে এটাকে প্যাসিভ বলা যায়, তাই না? কিভাবে? আমরা জানি ভয়েস, প্যাসিভ ভয়েস বলতে আমরা বুঝি কারোর দ্বারা কোনো কাজ করা হয়েছে, যেমন দ্বারাটা ইউজ হয়। এই ক্ষেত্রে হানি, টেস্ট, সুইট, মধু কি নিজেই নিজেকে টেস্ট করতে পারে, বা মধু কি কোনো কিছুর স্বাদ গ্রহণ করে বলে যে এটা হচ্ছে মধুর খাইতে? না। এটা কাজটা কে করে? হানিকে টেস্ট কে করে? আমাদের দ্বারা করা হয়, তাই না? তাহলে আমরা করি, আমাদের দ্বারা এটাকে স্বাদ গ্রহণ করা হয়। এই জন্য এই লাইনটা হানি, টেস্ট, সুইট, এইটা গঠনরীতি অনুযায়ী অ্যাক্টিভ হলো, অ্যাকচুয়ালি এটা কি প্যাসিভের মতো করে মিন করে। এইসব ক্ষেত্রে আমরা যখন ভয়েস করতে যাব তখন আমরা কোনো টেনশন না নিয়ে একবারে যেটা যেরকম আছে সেটাকে সেভাবে বসায় দেব। অর্থাৎ সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় রাখবো, প্রেজেন্টে আছে তাহলে ইজ দিয়ে দিব, এরপরে ভি3 দিয়ে দিব, এরপরে আমরা অবজেক্টটাকে দিয়ে দেব। হানি ইজ টেস্টেড সুইট। আচ্ছা, দ্য স্টোন ফিলস রাফ, দ্য স্টোন ফিলস রাফ, এটাও কিন্তু সেম। পাথর কি নিজে নিজেকে শক্ত অনুভব করে? আমরা অনুভব করি, আমাদের দ্বারা অনুভব করা হয়। ঠিক তেমন হানি ইজ টেস্টেড সুইট বাই আস, এখানে উজ্জ্ব আছে, আমাদের দ্বারা এটা হচ্ছে গিয়ে অমিটেড আছে। ঠিক তেমনি ভাবে এখানেও আমরা সেম কাজ করব। দ্য স্টোন ইজ ফেল্ড টাফ বাই আস, ওটা বাদ। কিন্তু কেউ যদি এভাবে করে তাহলেও হবে, অর্থাৎ এটা দুই ভাবে করা যায়। আরেকটা কি, হানি ইজ সুইট, হানি ইজ সুইট when it is tested, যখন এটা টেস্ট করা হয়। মানে আমাদের মেইন টার্গেট হচ্ছে একটা লাইনকে প্যাসিভে আনতে হবে, মানে কারোর দ্বারা সেটা করা হয় বুঝাতে পারলেই হইল। দ্য স্টোন ফিলস রাফ, তাহলে দ্য স্টোন ইজ রাফ when it is felt, দ্য স্টোন ইজ রাফ when it is felt, যখন এটা অনুভব করা হয়। আচ্ছা, টাইপ 5, টাইপ 5 বলতে এখানে 6টা সেন্টেন্স আমি দিয়ে দিলাম। এই 6টা সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কিরকম হবে তোমরা কমেন্ট করে জানাইতে পারো, আর বাকিরাও দেখতে পারো যে হচ্ছে গিয়ে কার কারটা ঠিক হয়েছে। এখন আমরা আমাদের যে বিষয়টাতে ধ্যান দেওয়া উচিত বা খেয়াল করা উচিত সেটা হচ্ছে গিয়ে বাই না বসে কোথায় কোথায় আমরা ইন, অ্যাড, অ্যাজ, উইথ বসাতে পারি, যেটা এর আগের ক্লাসে দেখছিলাম। তা আমরা কিছু উদাহরণ দেখে ফেলি এবং দেখে আমাদের ভয়েসের ক্লাসটা এখানেই শেষ করে ফেলি। আচ্ছা, তো এই ক্ষেত্রে দিস কাপ কন্টেইনস টি, এখানে আমরা এর আগের ক্লাসে দেখছিলাম কন্টেইনড এর সাথে কি বসে? ইন বসে, তার মানে টি ইজ কন্টেইনড ইন দিস ক্লাব। আচ্ছা, এই ক্ষেত্রে মি, এটাকে আমরা সামনে নিয়ে আসবো, দিস নিউজ শকড মি, তাহলে আই ওয়াজ শকড, ওয়াজ কেন হবে? এই জায়গাটাতে ইডি আছে, অর্থাৎ এটা পাস্টে। তাহলে আই ওয়াজ শকড, শকড এর পরে কি বসে? অ্যাট বসে, আই ওয়াজ শকড অ্যাট দিস নিউজ। অ্যানয়েড যে দিব ভি3 হিসেবে, এটার পরে কি বসবে? অ্যাট নাকি উইথ নাকি ইন? এবং আই ওয়াজ স্যাটিসফাইড, তাই না? স্যাটিসফাইড আছে, পাস্টে আছে, তাহলে আই ওয়াজ স্যাটিসফাইড এরপরে কি হবে? অ্যাট হিজ বিহেভিয়ার নাকি উইথ? সেটা তোমরা কমেন্ট করে জানাও।